আচ্ছা, আমরা শুরু করি। তো গতদিন আমরা লাস্ট চ্যাপ্টার 4 এর যে জিনিসগুলো দেখতেছিলাম সেটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস গুলা। তো একটু রিক্যাপ করি। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস এর মধ্যে ছিল হচ্ছে নট নাল, প্রাইমারি কি, ইউনিক এবং চেক। তো নট নাল, প্রাইমারি কি এগুলো আমরা জানি। চেক এর মধ্যে থাকে নর্মালি ইউজার ডিফাইন্ড কন্ডিশনস গুলা, আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে ফরেন কি এইগুলা। অলরেডি আমরা দেখছি। তো লাস্ট দেখছিলাম সম্ভবত অন ডিলিট অন ডিলিট কাস্কেট এবং অন আপডেট কাস্কেট। ঠিক আছে। তো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলো আসলে আমাদের প্রয়োজন এই জন্য যে ডেটাবেসের মধ্যে যদি আমরা কনসিস্টেন্সি বজায় রাখতে চাই, মানে সামঞ্জস্যতা, অথবা আমাদের যে ডেটা ইনপুট, মানে আমরা যে এখন আহ, আজকের ক্লাসটা মোর প্র্যাকটিক্যাল লেভেলে আমরা একটু চিন্তা করব। ঠিক আছে, যে কোন দিক থেকে চিন্তা করলে আমরা আসলে ডেটাবেসটাকে সুন্দরভাবে চিন্তা করতে পারি, বা ডেটাবেসের মধ্যে আদার্স যে ইউজার আছে তাদের কাজগুলো কিরকম হয়, বা কে কি রকম আহ, তাদের ফাংশনালিটি বা তাদের রোল কিরকম। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো আজকে। তো এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো আসলে দরকার হয় হচ্ছে আমাদের ইনপুটগুলা ঠিকঠাক মতো আছে কিনা, রিলেশন ঠিকঠাক মতো অ্যাসাইনড হচ্ছে কিনা, অথবা আমাদের যে ডেটাবেজের মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড, ঠিক আছে, সেইগুলোর মধ্যে ভ্যালুগুলো ঠিকঠাক মতো ইনসার্শন হচ্ছে কিনা, আপডেট হচ্ছে কিনা। একটা টেবিলে চেঞ্জ করলে ওই টেবিলের উপর ডিপেন্ডেন্ট অন্য টেবিলের ডেটাগুলো আপডেট হয় কিনা। এই জিনিসগুলোর জন্য আসলে আমাদের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো আসলে লাগে। ঠিক আছে। তো আমরা কতদিন যেটা দেখছিলাম যে চেক ক্লজের মধ্যে আমরা ইউজার ডিফাইন্ড ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো দিই। সো চেক ক্লজ আসলে অনেকভাবেই ডিজাইন করা যায়, এবং সেটা অনেক কমপ্লেক্স ভাবেও ডিজাইন করা যায়। এটা আসলে রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আসলে প্রত্যেকটা কন্ডিশন বলে বলে আসলে তো বোঝানো সম্ভব না। আপনাদের ইউজার যে রিকোয়ারমেন্ট এবং ইউজার যে চিন্তা ভাবনা সেই অনুযায়ী আসলে আপনার এই কন্ডিশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ঠিক আছে। সো এসকিউএল এর মধ্যে আমরা আসলে এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে ডেটা টাইপ। আমরা অলরেডি দেখে আসছি ডেটা টাইপ। আচ্ছা, আমি এটা বই থেকে বলি। আচ্ছা, এসকিউএল জাস্ট আমরা কিছু ডেটা টাইপ দেখে আসছি। যেমন ছিল চার, ভার্চার, নিউমেরিক। এই তিনটা হচ্ছে বেসিক্যালি আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে বা আমরা আপাতত দেখে আসছি। ঠিক আছে, এর বাইরেও আসলে অনেক ধরনের ডেটা টাইপ আছে, যেমন ডেট, টাইম, টাইম স্ট্যাম্প, এগুলোর নামে অনেক ডেটা টাইপ আছে। ঠিক আছে, আসলে কোনটা কোন ডেটাবেজে, আমি যে ডেটাবেজে কাজ করবো সেই ডেটাবেজ কোন ফরম্যাট সাপোর্ট করে সেটা আসলে আমাদেরকে বুঝে এই ভ্যারিয়েবলগুলো ইউজ করতে হয়। এটা সবসময় ডেটাবেজের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে মাইএসকিউএল এক ধরনের ভাবে কাজ করতে হবে, ওরাকলে হয়তো বা অন্য রকম ভাবে, অথবা অন্য কোনো ডেটাবেজে যদি আমরা কাজ করি তখন সেখানে অন্য কোনো ফরম্যাটে আসলে আমাদের ডেটা বা ভ্যারিয়েবল গুলা লিখতে হয়। ঠিক আছে, নর্মালি এই জিনিসগুলো থাকে, এগুলো হচ্ছে জেনেরিক। ঠিক আছে। তো টাইমের ক্ষেত্রে যে তিনটা বিষয় থাকে, একটা হচ্ছে ডেট, টাইম এবং হচ্ছে টাইম স্ট্যাম্প। সো একটু খেয়াল করে দেখতেই পাচ্ছেন যে এখানে তিনটা জিনিসের এক্সাম্পল দেখাচ্ছে, ডেট, টাইম এবং টাইম স্ট্যাম্প কিরকম। সো ডেট শুধুমাত্র আজকের তারিখ যেটা সেটা দেখাতে পারে। টাইম হচ্ছে এখন কয়টা বাজে সেটা। আর টাইম স্ট্যাম্প হচ্ছে ডেট, টাইম দুইটা একসাথে মিলানো। এটা হচ্ছে টাইম স্ট্যাম্প। ঠিক আছে, মানে স্পেসিফিক একদম টাইম, ওই ডেটের স্পেসিফিক টাইম। এটা হচ্ছে টাইম স্ট্যাম্প।
সো এগুলো আসলে খুবই ইন জেনারেল কথাবার্তা, এগুলা একটু রিডিং পড়ে দেখবেন, ঠিক আছে? এখানে কিন্তু আহ, মানে অনেক কিছু আছে তা না, এগুলো একটু রিডিং পড়ে মাথায় জাস্ট রাখতে হবে। এটা মাথায় রাখলে এটা মানে হয়ে যাবে, এটা মুখস্থ করার দরকার নেই, এটা পড়লে বুঝে যাবেন। আচ্ছা, তো ডেটাবেজে যেটা হয় যে ডেটাবেজে সবসময় ডেট অফ বার্থ কিন্তু স্টোর করা থাকে, কখনো আপনার এজ স্টোর করা থাকে না। কারণটা কি বলতে পারবেন? আমি কোশ্চেনটা আবার বলি, ডেটাবেজে সবসময় ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা স্টোর করা হয় ডেটা হিসাবে, যদি কোনো ডেটাবেজে রাখতে হয়। কিন্তু কেউ কখনো কোথাও এজ কখনো কিন্তু আপনার ইনসার্শন হয় না, বা ইনসার্ট করা হয় না নর্মালি। কেন স্যার করা হয় না? এজটা তো চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে স্যার আমি আজকে ডাটাটা ইনসার্ট করলাম, 2 বছর পরে এজটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে যদি 18 থাকে, পরের 2 বছর পর 20 হয়ে যাবে স্যার, এরকম। হ্যাঁ, তাহলে আমি যদি কোনো কারণে এজ কে ক্যালকুলেট করতে চাই, তাহলে কিভাবে ক্যালকুলেট করতে পারি? স্যার কারেন্ট ডেট থেকে স্যার ডেট অফ বার্থ বাদ দিলেই এজ হয়ে যাবে স্যার। রাইট। সো আসলে এই জন্য আসলে এজটাকে আলাদাভাবে কোনো অ্যাট্রিবিউট চিন্তা করা হয় না। ডেট অফ বার্থ যদি থাকে সেখান থেকে আসলে ডেটাবেজের মধ্যেই ক্যালকুলেশন করে সেটা রেজাল্ট আউটপুট দিয়ে দিবে এজ কতটুকু। তো এই জিনিসগুলো কিন্তু টাইম স্ট্যাম্পের মাধ্যমেই হয়ে থাকে। সো কারেন্ট টাইম, তারপর হচ্ছে লোকাল টাইম স্ট্যাম্প, এই অনেক হাবিজাবি জিনিস আছে। আমি যদি অন্য কোনো জায়গায় থাকি, তো এরকম কারেন্ট টাইম স্ট্যাম্প, লোকাল টাইম স্ট্যাম্প, এই ধরনের জিনিসপত্র আছে। এবং ইন্টারভাল, এই যে টাইমের ইন্টারভাল, নর্মালি ইন্টারভেল ব্যবহার করে অনেক ধরনের ক্যালকুলেশন করা হয়। যেমন এজ ও ক্যালকুলেট ইন্টারভেল দিয়েও করা যেতে পারে। ওটা একটু ডিপ লেভেলে যেতে হবে আর কি। যাই হোক, সো আমরা ভেরিয়েবলের মধ্যে যে ডিফল্ট ভ্যালু থাকে কি থাকে না, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? ডিফল্ট ভ্যালু বলতে আমরা কি বুঝি বলেন দেখি? স্যার নাল। না না না, ডিফল্ট ভ্যালু বলতে আমরা মানে সি তে ডিফল্ট ভ্যালু আমরা কি পড়ে আসছি? স্যার সিতে তো ডিফল্ট ভ্যালু মানে কোনো একটা ক্যারেক্টার টাইপ যদি দেওয়া থাকে স্যার, তারপরে যদি ওইখানে আমি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ না করি, তাহলে কিছু ডিফল্ট ভ্যালু থাকে স্যার ওইখানে। হ্যাঁ, মানে হচ্ছে ধর যদি আমরা কোনো ডেটা গার্বেজ টাইপ ভ্যালু যদি যেটা বলে লিখি, হ্যাঁ স্যার। যদি ডেটা টাইপ লিখি ইন্টিজার বা স্ট্রিং বা ক্যারেক্টার টাইপের বা ফ্লোট টাইপের, যদি লোকাল মানে কি বলে এটা, লোকাল যদি ভ্যারিয়েবল গুলা লোকাল হয়, মানে মেইন ফাংশনের ভিতরে হয় বা অন্য কোনো ফাংশনের ভিতরে, তখন গার্বেজ ভ্যালু থাকে, ঠিক আছে? যে জি স্যার। আসলে এটা কোনো একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করা থাকে, তো এই জন্য ওটা গার্বেজ ভ্যালু হিসেবে ট্রিট হয়। কিন্তু যদি কোনো গ্লোবাল ভ্যারিয়েবল, অর্থাৎ আমি যদি মেইন ফাংশন বা অন্য যে কোনো ফাংশনের বাইরে, অর্থাৎ হ্যাশ ইনক্লুডের নিচে যদি লিখে রাখি, তাহলে সেটা গ্লোবাল ভ্যারিয়েবল। তো ওইটার বাই ডিফল্ট কিছু অপশন আছে, যদি ইন্টিজার, ফ্লোট বা ডাবল হয় তাহলে জিরোতে ইনিশিয়ালাইজ হয়। আর যদি ক্যারেক্টার টাইপের হয় তাহলে হচ্ছে নাল ক্যারেক্টার ইনিশিয়ালাইজ থাকে, ঠিক আছে? তো এখানেও আসলে ওই ধরনের ডিফল্ট কিছু ভ্যারিয়েবল এর ভ্যালু সেট করা যেতে পারে। তো ডিফল্ট যদি আমরা সেট করতে চাই, আমাদের বলে দিতে হবে যে ডিফল্ট কত। যেমন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে টোটাল ক্রেডিট নিউমেরিক হতে হবে, 3 ঘর পর্যন্ত হইতে পারে, এবং ডিফল্ট হচ্ছে 0 থাকবে। মানে শুরুতেই এটা ডিফাইন করে দিতে হবে টোটাল ক্রেডিট, আদারওয়াইজ এটা নালিফাইড হয়ে যেতে পারে। মানে টোটাল ক্রেডিট আসলে শুরুতে কেন 0 করতে হবে, কারণটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন শুরু করে তখন তো তার কোনো মানে ইউনিভার্সিটিতে পড়া যখন শুরু করে তখন তো তার তো কোনো ক্রেডিট থাকে না। তো আস্তে আস্তে সে যখন একটা কোর্স সাকসেসফুলি পাশ করে বের হয়ে যায়, সেই কোর্সের ক্রেডিটটা তার যোগ হতে থাকে বা গুণ হতে থাকে, বা এরকম কিছু ক্যালকুলেশন হয়। সো বেস ক্রেডিটটা এই জন্য আসলে 0-তে থাকে। এরপর আস্তে আস্তে যত ক্রেডিট কমপ্লিট করে সেটা হচ্ছে ওই ক্রেডিটটা যোগ হতে থাকে। আর হ্যাঁ বলেন। স্যার ডিফল্ট স্যার জিরো দিলেন স্যার, এটি স্যার না লিখলে তো স্যার ডিফল্ট জিরো আসতো না স্যার। না লিখলে ডিফল্ট 0 থাকতে পারতো, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা শিওরিটি হওয়ার জন্য, মানে এটা ডেটাবেজের উপর ডিপেন্ড করে। কতগুলো ডেটাবেজে না, আমি যদি শুধুমাত্র ডেটা টাইপ লিখে দিই, হ্যাঁ, তাহলে ডিফল্ট ভ্যালু কিন্তু ধরে নেয় কিছু একটা। স্যার ডিফল্ট বলতে স্যার আমরা আর কি না বুঝতে চাই লিখলে স্যার, কোনো কিছু একটা ভ্যালু আসছে এরকম? হ্যাঁ, ডিফল্ট কি স্যার ইনিশিয়ালাইজ করা করা থাকে নাকি করা ডিফল্ট বলে স্যার মানে ডিফল্ট ভ্যালুটা হচ্ছে এক ধরনের ইনিশিয়ালাইজেশনের মতো, ঠিক আছে?
ডিফল্ট ভ্যালুটা হচ্ছে এক ধরনের ইনিশিয়ালাইজেশনের মতো। ওই যে আমি একটু আগে বললাম যে সিতে কিন্তু যে কোনো কি বলে ভ্যারিয়েবল গার্বেজ ভ্যালু হিসেবে স্টোর থাকে। তো এখানে যদি কোনো ডিফল্ট না থাকে তাহলে হয়তো বা গার্বেজ থাকতেও পারে। ঠিক আছে, এটা ডেটাবেজের উপর ডিপেন্ড করে। ডেটাবেস যদি বলে দেয় না কি বলে ডিফল্ট ভ্যালু ইনিশিয়ালাইজ করা নাই। নতুন ভ্যালু যদি আমি লিখি তাহলে সেটা অবশ্যই জিরোতে ইনিশিয়ালাইজ করে দিবে। যেমন জাভাতে কি হয়, জাভাতে যদি কোনো ভ্যারিয়েবল লিখি সেটা অটোমেটিক্যালি জিরোতে ইনিশিয়ালাইজ হয়ে যায়, সিতে কিন্তু এটা হয় না। ঠিক আছে, জি এটা স্যার। আসলে ডিপেন্ড করে ডেটাবেজের উপরে। তো যেহেতু আমরা এই ধরনের রিডান্ডেন্সি দূর করতে চাই, এই জন্য আমাদের ডিফল্ট নামে একটা অপশন আছেই ডেটাবেসের ক্ষেত্রে। এটা চাইলে আপনি ডিফল্ট জিরোতে রাখতে পারেন, অথবা আপনি চাইলে ডিফল্ট 10-20ও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা আসলে। ঠিক আছে, এর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যখন ডেটা ইনসার্ট করতে যাবেন তখন যাতে ওই ডিফল্ট ভ্যালুটার কন্ডিশনটা ঠিকঠাক থাকে, বা ওইটা বাই ডিফল্ট যদি আপনি ইনসার্ট নাও করেন টাপলের ভিতর যে ডেটা, ঠিক আছে, বাই ডিফল্ট একটা ভ্যালু বসাই দিবেন। এইটাই হচ্ছে উদ্দেশ্য। স্যার হ্যাঁ, ওই বাই ডিফল্ট ভ্যালুটা নাল হয় না, নাল হয় না জিরো হয় স্যার? এই যে আবারও তো বললাম এটা আসলে ডিপেন্ড করে ডেটাবেজের উপরে। যদি আমার ক্যারেক্টার টাইপ হয় তাহলে হয়তো বা নাল থাকতে পারে, আর যদি নিউমেরিক হয় তাহলে জিরো থাকতে পারে। স্যার যে কোনো ক্ষেত্রে আমি নাল দেখছি, এই কারণে বলতেছি স্যার, যে ডেট অফ বার্থ বসাই নাই তারপরে নাল দেখাচ্ছিল, এই কারণে। আচ্ছা, ওইটা আসলে ডিপেন্ড করে ডেটাবেজের উপরে। আমার ওই যে এইটাই তো বারবার বললাম যে এক এক ডেটাবেস এক একভাবে ডিজাইন করা আছে। ওরাকল বা মাইএসকিউএল এক একভাবে তারা ধরে নেয় ডিফল্ট ভ্যালু কিরকম হবে। আর অনেক সময় আপনার এটা মিসকনসেপশন আসতে পারে যে নাল নাল বলতে যেটা বোঝায় যে হয়তো বা ডেটা নাই সেই জন্য হয়তো নাল দেখাচ্ছে। ঠিক আছে, ওটা কিন্তু ডিফল্ট ভ্যালু না, ডেটা না থাকার কারণে কিন্তু নাল দেখাচ্ছে। নাল কিন্তু কোনো ডিফল্ট ভ্যালু না। কি বলছি বোঝা গেছে? আমি কি বুঝাতে পারছি কথাটা? মানে নাল দ্বারা কি মিন করতে? মনে করেন যে আমার একটা কলসি আছে, কলসির মধ্যে পানি নাই, তো তার মানে সেখানে কি নাল, ভয়েড, কিছুই নাই। ওটা আসলে ডিফল্ট কোনো ভ্যালু না। ডিফল্ট ভ্যালু মানে কলসিতে যদি আমি ধরেন যে 1 লিটার পানি রাখতাম, ওটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। সো স্যার আমরা অনেক সময় আবার ওই যে কোন একটা টেবিলের মধ্যে যদি স্যার অ্যাট্রিবিউটের মান স্যার ডিফল্ট ধরেন স্যার ক্রেডিট 3 দিয়ে দিলাম, তো সবগুলো তো স্যার 3 হয়ে যায় ওখানে, স্যার এটাকে তাহলে ডিফল্ট? হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট যদি আপনি 3 দিয়ে দেন সবগুলো অবশ্যই 3 তে ইনিশিয়ালাইজ হবে। এরপর যখন আপনি কাজ করবেন আচ্ছা, তখন আসলে সেটা আপডেট হবে আর কি। তো ওটাই তো বললাম এতক্ষণ, যে আপনি যদি ডিফল্ট 3 দিয়ে দেন সবগুলো ডেটা ওই ওই ভ্যালুটা শুধুমাত্র ওই অ্যাট্রিবিউটের সবগুলো ভ্যালুই 3 তে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনি আপডেট করেন সেটা আপডেট হবে, কিন্তু ইনিশিয়ালি শুরুতে এটা 3 থাকবে। মনে করেন যদি আমি 3 দিই, ডিফল্ট 3, বা ডিফল্ট যদি আমি 10 দিই, হ্যাঁ, তাহলে সেটা এরকমই থাকবে। আচ্ছা, যেমন এখানে দেখেন এই যে নিচে একটা উদাহরণ কিন্তু দেখাচ্ছে। যেমন এই যে স্টুডেন্টের মধ্যে আমি ইনসার্ট করতেছি, এখানে স্টুডেন্ট টেবিল ছিল এটা, সেই স্টুডেন্ট টেবিলের মধ্যেই আমি আসলে ইনসার্শনটা করতেছি। তো ইনসার্ট করতে যে যেটা হচ্ছে যে আমার ইনসার্ট ইনটু স্টুডেন্ট এত এত এত। ঠিক আছে, তো এইখানে কি হচ্ছে, এখানে দেখেন শুধুমাত্র স্টুডেন্টের আইডিটা ইনসার্ট করতেছি, নেম এবং ডিপার্টমেন্ট নেমটা ইনসার্শন করতেছি, আর কিন্তু কোনো কিছু ইনসার্শন করি নাই। কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, টোটাল ক্রেডিট। ঠিক আছে, যেহেতু টোটাল ক্রেডিটটা আমি ইনিশিয়াল মানে কি বলে ইনসার্ট করি নাই, কিন্তু আমি বাই ডিফল্ট এটাকে জিরো বলে আসছি, যে যদি ইনসার্শন না হয় তাহলে জিরোতে ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে, এটা এক জিনিস। কিন্তু যদি আমি ভ্যালু এটা যদি আমি বাই ডিফল্ট যদি জিরো এটা যদি বাদই দিয়ে দিতাম, এইটুকু অংশ যদি আমি বাদ দিয়ে দিতাম, তাহলে কি হইতো? তাহলে ওই কলামের সবগুলো ভ্যালু আসলে নাল আসতো। মানে ওটা আসলে নাল আসলে ডিফল্ট ভ্যালু না, নাল হচ্ছে জাস্ট ওখানে কোনো কিছু নাই বলে নাল। ঠিক আছে, আচ্ছা। সো এখন আরেকটা আছে ইন্ডেক্স ক্রিয়েশন। ইন্ডেক্সিং আমরা অলরেডি জানি, সূচিপত্র। তো সূচিপত্রের সুবিধা অসুবিধা তো খুব সহজে বোঝা যায়। সূচিপত্র হচ্ছে যে জাস্ট সহজে কোনো ডেটাকে খুঁজে বের করার জন্য।
মানে আমার একটা বইয়ের সূচিপত্র কেন দিই আমরা, বলেন দেখি? স্যার কোনো জিনিস তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য। স্যার যাতে কোনো টপিকস আমরা খুব সহজে খুঁজে পাই। রাইট। সো মানে একটা চ্যাপ্টার আছে, মনে করেন যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আসলে ব্রড সেন্সে কিভাবে ইন্ডেক্সিংটা হয় একটু নিজেরাই চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। কেউ একজন একটু ব্রডলি চিন্তা করেন, মনে করেন একটা বইয়ের ভিতরে অনেকগুলো তথ্য আছে, তো তথ্যগুলোকে আসলে কিভাবে সাজাতে পারলে ইন্ডেক্সিংটা ঠিকঠাক মতো হবে, একটু ডেসক্রাইব করেন দেখি কেউ। স্যার ক্যারেক্টার ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডার স্যার সাথে স্যার হলে ভালো হবে না স্যার? স্যার যেটা সহজ টপিক সেটা আগে, যেটা কঠিন সেগুলো পরে। ওলা ভাই না পড়ে কেমনে বুঝবো যে কোনটা কঠিন কোনটা না সহজ? না না, এটা আসলে মানে আপনারা ফানি ভাবে বলতেছেন, জিনিসটা আসলে ভাবে না। বিষয়টা হচ্ছে যে মানে ইন্ডেক্সিং করার ক্ষেত্রে আসলে ইন্ডেক্সিং আমরা কেন করি, মানে একটা চ্যাপ্টারকে কিভাবে ইন্ডেক্সিং করা হয়, বা এই জিনিসটা একটা মানে সেম চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার ডিফারেন্ট ডিফারেন্ট টপিক গুলো কেন আসে, মানে একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক থাকে না, তো ওইটাকে একটা চ্যাপ্টারের মধ্যে আমরা জি কেন স্যার, করি? একটা টপিক স্যার, একটা চ্যাপ্টার মধ্যে স্যার অনেকগুলো টপিক থাকে স্যার, প্রত্যেকটা টপিকের সাথে তো মিল থাকে, মানে স্যার একটা পর একটা আসবে, এটা শিখতেছে রাইট ওটা, রাইট, মানে ওইটা জানতে টপিক হবে। গুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে, মানে একটা লিয়াজও থাকবে, ঠিক আছে? তাহলে লিয়াজও যদি থাকে তাহলে ওইটা মিলে একটা চ্যাপ্টার হবে। স্যার আমি বলি স্যার, যেমন হচ্ছে ফার্স্ট টপিক যেটা স্যার, যেমন 1 দিয়া তারপর হচ্ছে ওই টপিকের নাম দিলাম, 2 দিয়ে ওই টপিকের নাম দিলাম, 3 দিয়ে ওই টপিকের নাম দিলাম, তাহলে তো হয় স্যার অ্যাসেন্ডিং অর্ডারে যায় আস্তে 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 আস্তে। যেমন স্যার 1 দিয়ে দিলাম যে হচ্ছে স্যার মানে কি বলে স্যার টেবিল দিলাম, তারপর 2 দিয়ে দিলাম যে ডাটা ইনপুট, তারপর 3 দিয়ে দিলাম যে হচ্ছে স্যার ডাটা এন্ট্রি, এরকম ভাবে দিলাম আস্তে আস্তে। আচ্ছা, সেটা হচ্ছে যে জাস্ট আপনি মানে 1 2 3 বেসিসে ইন্ডেক্সিং করছেন, আমি আসলে ওটা বলি নাই, ওটা করা যায়। আমি বলতেছি যে একটা স্যার আপনি চ্যাপ্টার। বলছেন তো স্যার রিলেটেড যেগুলো স্যার একটা টপিক সাথে আরেকটা টপিক রিলেটেড যে রকমের থাকবে ওরকমের আর কি ধাপে ধাপে আসবে স্যার, হ্যাঁ সিকোয়েন্স মেনটেন করে। হ্যাঁ হ্যাঁ, তো মানে আসলে চ্যাপ্টারটা হয়েছে যে রিলেটেড টপিক থাকলে ওটা একটা চ্যাপ্টার হয়, এবং অনেকগুলো রিলেটেড টপিক মিলে যেহেতু অনেক একটা চ্যাপ্টার হয়, তাহলে একটা বইয়ের ভিতরে আরো অনেকগুলো চ্যাপ্টার থাকে, তো ওই তখন হচ্ছে কি চ্যাপ্টারকে আসলে আমরা ইন্ডেক্সিং করি, ঠিক আছে? এইভাবে হচ্ছে মানে বই ইন্ডেক্সিংটা আসলে চ্যাপ্টার ওয়াইজ হয়। তো ইন্ডেক্সিংটা আসলে ডেটাবেসের ক্ষেত্রেও আছে। যদি আমি কোনো টেবিলের মধ্যে ইন্ডেক্সিং করতে চাই, মানে মানে কেন করতে চাই ইন্ডেক্সিংটা, উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যদি ইন্ডেক্সিং না করি, এই যেমন সিলেক্ট স্টারিং ফ্রম এত 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 এত, ঠিক আছে? এটা করলে যেটা হয় যে আপনার প্রত্যেকটা টাপলকে সার্চ করতে হয় ডেটাবেজের, ঠিক আছে, বা ডেটাবেজে বা কোনো একটা ডেটা টেবিলে প্রত্যেকটা টাপলকে সার্চ করতে 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 আগাইতে হয়। কিন্তু যদি ইন্ডেক্সিং করা থাকে তাহলে সরাসরি যদি আমি ওই ভ্যালুটা দিয়ে দিই, সরাসরি আমাকে সার্চ করে বের করে দিবে, মানে ও অফ ওয়ান টাইমে, মানে সিঙ্গেল সাইকেলের মধ্যে এটা বের করে দিবে। কিন্তু যদি প্রত্যেকটা টাপলকে সার্চ করতে হয় তাহলে কি হয়, এন সংখ্যক বার সার্চ করতে হচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে উদ্দেশ্য। সো ইন্ডেক্সিংটা আসলে আমরা অনেক অ্যাট্রিবিউটের উপর করতে পারি, যেমন এখানে এই টেবিলটার ক্ষেত্রে দেখেন কি করছে, ক্রিয়েট ইন্ডেক্স, এই যে এই লাইনটা, ক্রিয়েট ইন্ডেক্স স্টুডেন্ট আইডি আন্ডারস্কোর ইন্ডেক্স অন স্টুডেন্ট আইডি, মানে এই এই স্টুডেন্টটা হচ্ছে টেবিলের নাম, ঠিক আছে? স্টুডেন্ট টেবিলের উপরে ইন্ডেক্সিংটা হচ্ছে কোন অ্যাট্রিবিউটের উপরে, আইডি অ্যাট্রিবিউটের উপরে, অর্থাৎ আইডিকে আমরা এখন ইন্ডেক্স হিসেবে চিন্তা করতেছি কোন টেবিলের, স্টুডেন্ট টেবিলের, ঠিক আছে? তাহলে যেটা হবে যে এখন ওই প্রত্যেকটা আইডি একটা একটা ইন্ডেক্স, তো আমি যদি সরাসরি বলে দিই যে এত নম্বর আইডি বের করো, তো ওটা সরাসরি খুঁজে নিয়ে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। চাইলে আমি ইন্ডেক্সিংটা ডিপার্টমেন্ট নেমের উপরে করতে পারি, ঠিক আছে? আমি চাইলে ইন্ডেক্সিংটা ডিপার্টমেন্ট নেম করতে পারি, অথবা বিল্ডিং এর নেমের উপর করতে পারি ইন্ডেক্সিং, এটা আমার ইচ্ছা। তো যেটা ওটা করলে যেটা হবে যে শুধুমাত্র সরাসরি ওই জিনিসটাকে খুঁজে বের করে নিয়ে আসবে। এরপর আসি আছে লার্জ অবজেক্ট টাইপ। তো
এতদিন কিন্তু আমরা জাস্ট দেখছি যে টেক্সট আকারে বা স্ট্রিং আকারে বা নাম্বার ভ্যালু আকারে ডেটাবেজের মধ্যে ইনসারশন দেখছি বা জিনিসগুলো থাকে এভাবে দেখছি বা জানছি আমরা। তো আসলে ডেটাবেজে কিন্তু শুধুমাত্র এটাই থাকে না। যেমন আপনাদের স্টুডেন্ট ডেটাবেস যেটা জিওবি যেটা চিন্তা করেন, তো আপনারা দেখেন যে আপনাদের স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে কিন্তু ছবি আছে আপনাদের, তাই না? তারপরে আর কি কি আছে? মিডিয়া ফাইল আর কি কি দেন আপনারা? স্যার আবার একটু যদি বলতেন। মানে বললাম যে আপনারা যে অ্যাডমিট কার্ডটা বের করেন, অ্যাডমিট কার্ডে দেখেন না যে আপনাদের ছবি আছে? জি স্যার। তার আইডি থাকে, তার তারপরে মানে কি আপনাদের ছবিটা মানে স্যার মিডিয়া, অনেক ইনফরমেশন থাকে তো স্যার। হ্যাঁ মিডিয়া ফাইল হিসেবে কিন্তু ছবি আছে। আপনারা অন্য মিডিয়া কোনো ফাইল হিসেবে মিডিয়া তো ফাইল কি ছবি দেন? স্যার। ছবি আর বা অন্য কোনো অডিও বা এরকম কিছু আর কি দিতে হয় আপনাদের নাকি? না স্যার। না স্যার। আচ্ছা, তো ওই ফাইলগুলোও কিন্তু আসলে ডেটাবেসের মধ্যে টেবিলের মধ্যে স্টোর করে রাখতে হয়। তো আসলে ডেটাবেসের টেবিলে তো আর ছবি স্টোর করা যায় না, ছবির লিংক স্টোর করতে হয়, মানে ছবিটা কোন লোকেশনে আছে, ঠিক আছে? তো সেভাবে স্টোর করে রাখতে হয়। সো ওইটার জন্য আবার নতুন ধরনের ডেটা টাইপ আছে। ওই টাইপগুলো হচ্ছে লার্জ অবজেক্ট টাইপ, ঠিক আছে? মানে এই স্যার এই লার্জ কারণে স্যার অবজেক্ট টাইপ, কেবি লেখা স্যার এমবি লেখা এই কারণে স্যার। বুঝতে পারি না, একটু আবার বলেন। স্যার ওই যে ফাইলের সাইজ দেওয়া এই কারণে স্যার ওই যে 10 কেবি বা হ্যাঁ 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 হ্যাঁ। সো এই জন্য আসলে আপনার এই যে মিডিয়া ফাইল বা যদি কোনো অবজেক্ট ফাইল, বড় ধরনের অবজেক্ট ফাইল হয়, সেগুলোর জন্য তখন আমাদের এগুলো দিতে হয়। যেমন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে বুক রিভিউ, ক্লব বা সি লব। লব মানে হচ্ছে লার্জ অবজেক্ট ফাইল, ঠিক আছে? এই যে লার্জ অবজেক্ট ফাইল, এলওবি। আর সি লব মানে হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপসের, ঠিক আছে? মানে ক্যারেক্টার ডেটা টাইপের লার্জ অবজেক্ট ফাইল, এই যে ক্যারেক্টার ডেটা। সি মানে হচ্ছে এখানে ক্যারেক্টার ডেটা, মানে ধরেন যে বিভিন্ন ধরনের টেক্সট ফাইল বা পিডিএফ ফাইল, এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপের। আর হচ্ছে ব্লব যেটা বা বি লব যেটা, এইটা হচ্ছে বাইনারি গিয়ে, যেটা। হ্যাঁ বাইনারি ভ্যালু। যেমন আমাদের মুভিগুলা বা ইমেজগুলা এগুলো আসলে সব বাইনারিতে থাকে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা একটা ইমেজ আপলোড দেবো বা রাখবো, স্টোর করবো স্যার, ওইখানে অ্যাসাইন করা আছে স্যার 10 MB বাট আমাদের যে ইমেজটা আমি ওখানে রাখতে চাচ্ছি স্যার ওইটা হচ্ছে মানে 10 MB থেকে বেশি, তখন কি স্যার ওইটা ওখানে রাখা যাবে এরকম কিছু? আচ্ছা স্যার কমে যাবে বা এরকম মেগাবাইটটা? হ্যাঁ এটা আসলে ওই যে কনস্ট্রেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি তো এখানে, আমি তো যদি বলে দিই যে 10 MB হচ্ছে সাইজ আর 10 মেগাবাইট হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, এটা কিন্তু সাইজ বলতে আসলে এমন না যে যে এতটুকু দিতে হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ 10 MB, ঠিক আছে? ম্যাক্সিমাম সাইজ মানে হচ্ছে এর চেয়ে বেশি দেওয়া যাবে না, এর চেয়ে কম দেওয়া যেতে পারে। অর্থাৎ 1 MB 2 MB আমি চাইলে আপলোড করতে পারি, কিন্তু 10 MB যদি বেশি হয় তখন আমাকে ইরোর দিবে, ঠিক আছে? বলবো যে আবার নতুন করে ইনসার্ট করতে হবে, এটাই। সো এই যে বিভিন্ন মুভি সার্ভার, ঠিক আছে? বিভিন্ন মুভি সার্ভার যেগুলো এগুলো আছে, লিমিট দেওয়ার কারণ কি স্যার? এই যে আমরা মিডিয়া ফাইল স্যার আপলোড করি বিভিন্ন সময় স্যার, এগুলো স্যার এই লিমিট এরকমের দিয়ে দেয় কেন স্যার? আচ্ছা একটু নিজে চিন্তা করেন, এই জিনিসগুলো যে আপলোড করতেছেন এটা আসলে স্টোর আমাদের হয় কোথায়? স্পেস প্রবলেম আছে না। এটা স্টোর হয় কোথায় একটু বলেন দেখি। স্যার, এটা তো স্যার সার্ভারের স্যার বিভিন্ন। হ্যাঁ সার্ভারে হবে, কিন্তু সার্ভার কিন্তু আপনার আনলিমিটেড। মানে আমি যদি না বলি যে স্যার। আমার কম্পিউটারটা হচ্ছে আমার সার্ভার, এন্ড প্রত্যেকে যদি ফাইল আপলোড করে 10 GB করে, কম্পিউটার তো 2 মিনিটে নাই হয়ে যাবে। স্যার জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সো এই জন্য আসলে আমাদের ডেটা সাইজগুলো বলে দিতে হয়। সো আমরা দুইটা লার্জ অবজেক্ট আছে, সেটা জাস্ট মনে রাখি যে সি লব আর একটা হচ্ছে বি লব, ঠিক আছে? সি লব মানে হচ্ছে ক্যারেক্টার টাইপের লার্জ অবজেক্ট ফাইল, আর বি লব মানে হচ্ছে বাইনারি টাইপের লার্জ অবজেক্ট ফাইল। এরপর আসতেছে আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস।
আচ্ছা, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস হচ্ছে আসলে আমরা সি তে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কি কি পড়ে আসছি মনে করেন তো দেখি একটু। স্যার ইন্টিজার, ডাবল, ফ্লোট, স্ট্রিং, এটাই তো স্যার মনে হচ্ছে। বলেন কি এগুলো ইউজার ডিফাইন্ড ডেটা না টাইপ? না 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 স্যার, এগুলো না স্যার, হচ্ছে মনে করছি। স্যার যেমন নোড ডিক্লেয়ার করার জন্য নোড ডেটা টাইপ দিতে হয়, এই টাইপের কথা বলতেছেন? হ্যাঁ, কাছাকাছি গেছেন, একটু স্পেসিফিক বলতে হবে যে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, স্যার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তো মনে হয় স্যার হচ্ছে স্ট্রাকচার ছিল, ইউনিয়ন ছিল, ওগুলোর কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইগুলো মনে হয় ইউনিয়ন স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার, ইউনিয়ন এগুলো হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। অথবা আমরা যে হ্যাশ ডিফাইন করি না সিতে, হ্যাশ ডিফাইন পাই 3.1416, জি স্যার। তারপর আমরা কি সরাসরি পাই ব্যবহার করি, পিআই। তো এটা আসলে ডিফাইন্ড ডেটা টাইপ। ঠিক আছে, একটা ভ্যালু অ্যাসাইন করা থাকে বা রেঞ্জ বলা থাকে। তো আমাদের ডেটাবেজের ক্ষেত্রেও এরকম কিছু ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ থাকে আর কি, আছে। মানে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলতে আসলে নিজে ইউজারকে তো ডিফাইন করতে হবে। তো বেসিক জিনিসের উপরে ইউজার কিভাবে ডিফাইন করে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। যেমন নিউমেরিকটা তো হচ্ছে আসলে ডেটাবেজ সার্ভ করতেছে, মানে ডেটাবেজের ভিতরে অলরেডি নিউমেরিক আছেই। তো তাহলে ইউজার কিভাবে ডিফাইন করতেছে? ইউজার চাইতে পারে যে তার কারেন্সিকে, এখানে যেমন এখানে ডলার দেখতে পাচ্ছেন, ডলার মানে হচ্ছে একটা কারেন্সি, সো এটা সবাই জানেন। তো ইউজার চাচ্ছে যে এই কারেন্সিটাকে ডলার নাম দিয়ে সে চালাবে সব জায়গাতে, ডেটাবেজের মধ্যে ডলার নামে একটা কারেন্সি থাকতে হবে, আবার পাউন্ড নামে একটা কারেন্সি থাকতে হবে, এবং তার ফিল্ড বলে দিল এরকম। ঠিক আছে, তাহলে তখন সে কি সরাসরি সে তার মাথায় থাকবে যে আচ্ছা ডলার হচ্ছে এরকম, পাউন্ড হচ্ছে এরকম, তার রিলেশন এরকম, এটার সাথে এত টাকা দ্বিগুণ করতে হবে। এইভাবে কিন্তু তখন তার জন্য আরো ইজিয়া জিনিসটা চিন্তা করতে। ঠিক আছে, তো এই জন্য সে চাইলে এইভাবে ইউজার ডিফারেন্ট ডেটা টাইপ চিন্তা করতে পারে। সো এটার ক্রিয়েশনটা দেখেন খেয়াল করে যে স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট টাইপ ডলার্স অ্যাজ নিউমেরিক ফাইনাল। এইখানে অ্যাজ নিউমেরিক এটা আমাদের আসলে মুখ্য বিষয় না, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ক্রিয়েট থাকতে হবে ক্রিয়েট টাইপ, মানে আমি যদি ডেটা টাইপ ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট টাইপ থাকতে হবে প্রথম কথা। এরপরে হচ্ছে কি আমার যে নামটা দিতে যাচ্ছে ওই ডেটা টাইপের, সে নামটা দিতে হবে। এইখানে আমি কোন বেসিক যে অপারেশনগুলো ছিল বা ডেটা টাইপ ছিল, নিউমেরিক বা চার বা ভার্চার, সেটা থাকতে হবে। এবং লাস্টে অবশ্যই থাকতে হবে ফাইনাল। ঠিক আছে, ফাইনাল না হলে কিন্তু জিনিসটা ইরোর স্যার, দেখাবে। স্যার মানে প্রোগ্রামিং যে ফাইনালটা ইউজ করা হয় ওই টাইপেরই, হ্যাঁ সেম ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল মানে হচ্ছে এটা আর চেঞ্জ হবে না, এটা একদম শুরুতে যেভাবে ডিফাইন করে রাখছে সেভাবেই। ঠিক আছে, সো এটা আসলে সবসময় দিতে হবে যে এখানে লেখাই আছে। সো এটা যদি আপনি ডেটা টাইপ ক্রিয়েট করতে চান অবশ্যই আপনাকে ফাইনাল দিতেই হবে। সো দেখেন আমি ডেটা টাইপ ক্রিয়েট করার পরে আমি সেই ডেটা টাইপকে বাজেটের মধ্যে ডলার হিসেবে রাখতেছি। ঠিক আছে, সো এটা ইজি, জাস্ট নোটেশনগুলো ঠিকঠাক রাখতে হবে ডেটা টাইপের ক্ষেত্রে। আচ্ছা, তো যখন যখন আমরা হচ্ছে কি বলে বাজেট তো আমরা নিলাম, এখন এই বাজেটটাকে যদি ডলারে রাখি এটা তো আমাদের ইউজার ডিফারেন্ট ডেটা টাইপ। এখন যদি আমি অন্য কোনো ডোমেইনে বা অন্য কোনো ফিল্ডে যদি এই ডেটা টাইপকে ব্যবহার করতে হইতো, তখন আমাকে আবার কাস্ট করে নিতে হবে। কাস্ট তো অলরেডি আমরা জানি যে ডাবল ভ্যালুকে যদি আমরা ইন্টিজার ভ্যালুতে নিতে যাই টাইপ কাস্ট করতে হয়, মানে ডাবল ভ্যালুর আগে 13.2 এর আগে আমাকে ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ইন্টিজার, তাহলে 13 শুধুমাত্র ইন্টিজার ভ্যালু হিসেবে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যাবে। ঠিক আছে, তো এইরকম যদি আমার ওই বাজেটকে যদি অন্য কোথাও ইউজ করতে হয় তখন সেটা চাইলে আমরা কাস্ট করে নিতে পারি,
যে এটাকে কততে কাস্ট করব, ঠিক আছে, সেইভাবে আমরা আসলে ব্যবহার করতে পারি। সো এখানে কাস্টের অপশনটা দেখতে পাচ্ছেন। কাস্টের অপশনটা হচ্ছে এইটা, যে কাস্ট, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট ডট বাজেট টু নিউমেরিক এত এত, মানে যেভাবে আমি কাস্ট করতে চাচ্ছি সেটা। সো এটা ইজিয়ার, আমার মনে হয় না বলার মতো কিছু আছে। সো নেক্সট হচ্ছে ডোমেইন। ডোমেইন কি জিনিস বলেন দেখি, ডোমেইন কি জিনিস? স্যার ডোমেইন মানে স্যার হচ্ছে যে মানে কোনো না সার্ভিস না টাইপের কারো কাছ থেকে। ডোমেন স্যার একটা সাইটের স্যার নেম স্যার। স্যার ডোমেন কি স্যার হচ্ছে যে .com.uk এগুলোর কথা বলতেছেন? আর Extension, .com.net.xy না না না, আর ওটা তো extension যেটা বলছে। ওটা তো আপনার ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে, ওয়েবসাইটের ডোমেন, জি সার্ভারের স্যার। ক্ষেত্রে ডোমেন। আমরা এখানে কিন্তু ওই ডোমেন নিয়ে কাজ করতেছি না, আমরা এখানে কাজ করতেছি আমাদের ভ্যারিয়েবল বা কোনো ডেটার ডোমেন নিয়ে, ঠিক আছে। তো ডোমেইন আসলে কিন্তু আমরা ছোট থেকে পড়ে আসতেছি যে সেটের মধ্যে। আমরা ম্যাথমেটিক্সে স্যার যেই ডোমেন গ্রুপ ও হ্যাঁ 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 এক্স ওয়াই যেরকম দুটো ভেরিয়েবল থাকে, প্রথম যে এক্স এর মান ডোমেন ধরি, পরেরটা ওয়াই কে আবার রেঞ্জ, স্যার ওরকম। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওই ধরনের ডোমেন। তো ডোমেন মানে আসলে একটা সীমানা, ঠিক আছে। ডোমেন হচ্ছে সীমানা। এখন ডোমেন এক এক জায়গায় এক এক কনসেপ্টে থাকে। যেমন ম্যাথমেটিক্সে যদি বলে দিই এক্স এর ভ্যালু 5 থেকে 100 মধ্যে হতে হবে, তাহলে এক্স এর ডোমেন হচ্ছে 5 থেকে 100, ঠিক আছে। তো একইভাবে আর কি আপনারা যেটা বলতে ভাবতেছিলেন যে .com.bd, তো .bd হচ্ছে বাংলাদেশ ডোমেইনের জন্য। তো এটা বাংলাদেশের সীমানার পার্সপেক্টিভ। অনেকগুলো ওগুলোর সাথে দেখি যে ডোমেন স্যার। সাইটে কি স্যার তাহলে শুনতে পাই নাই ক্লিয়ারলি। তাহলে যে ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে দেখি স্যার ডোমেইন নলেজ দরকার, তো স্যার ওইটা কোন ডোমেইন? ডোমেইন নলেজ। আচ্ছা, ওইটা তো আপনার ডেটা কোন ফিল্ড থেকে আপনি নিচ্ছেন সেটার নলেজ থাকতে হবে। মানে ডেটা তো আপনি অনেক ফিল্ড থেকে নেন না, মানে এটা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে তো আপনার ডেটা কোত্থেকে কালেকশন হবে সেটা জানতে হবে। যেমন হচ্ছে যদি আমি নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন করতে চাই, কোন ফিল্ডের উপর কাজ করতে চাই, মনে করেন পাওয়ার গ্রিডের ডেটার উপরে কাজ করতে চাই, ঠিক আছে। তো পাওয়ার গ্রিডের আমার যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলো কত থেকে কত পর্যন্ত আছে, বা তাদের রেঞ্জ কীরকম, বা তাদের সর্বোচ্চ ভ্যালু কত, সর্বনিম্ন ভ্যালু কত, ফ্ল্যাকচুয়েশন কেমন, এই ধরনের কাজ অনেক কিছু আছে। তো তখন ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে আসলে ডোমেনটা বলতে ওই ওই যে এরিয়া, সেই এরিয়া স্পেসিফিক ডেটার ডোমেন বোঝায়। সো ডোমেন আসলে এক ধরনের কনস্ট্যান্টের মতো, ঠিক আছে। মানে আমরা যেমন বলে দিই না যে এক্স এর ভ্যালু 5 থেকে 100 মধ্যে হতে হবে, তো এটা তো একটা কনস্ট্যান্টই দিলাম। সো ডোমেন আসলে কনস্ট্যান্টের মতোই। সো আমরা এখানে চাইলে সেভাবে ডোমেনটাকে ডিফাইন করে দিতে পারি। সো ক্রিয়েট ডোমেন $d অ্যাজ নিউমেরিক এত এত নট নাল। সো এটা এক ধরনের কনস্ট্যান্টের মতো আর কি। সো যদি 13 ডিজিটের কোনো কি বলে ডলার ইনপুট আসে, 13 ডিজিট বা 14 ডিজিট, তাহলে সেটা বাদ দিয়ে দিবে। আর যদি $0 বা -$, ইনপুট আসে সেটাকে হয়তো বা বাদ দিয়ে দিবে, পজিটিভ কিছু রাখবে আর কি। এটা হচ্ছে ডোমেন আর কি এখানে। আচ্ছা, স্যার এইখানে আরেকবার একটু বলেন স্যার, ভালোভাবে ক্লিয়ার হয়নি আমার ডোমেইনটা। মানে ডোমেন আসলে একটা কনস্ট্যান্টের মতো। মানে আমি যদি বলি যে এক্স এর মান 5 থেকে 100 মধ্যে থাকতে হবে, তাহলে কি হবে, 110 দিলে কি আর এখানের মধ্যে থাকতে পারবে? না না থাকতে পারবে না। হ্যাঁ, তো এই যে এখানে নিউমারিক 12 দেওয়া, যেটা নিউমারিক 12,2, এর মানে হচ্ছে 12 ডিজিট পর্যন্ত ইনপুট থাকতে পারবে। কিন্তু 13 ডিজিটের যদি কোনো ইনপুট আসে তাহলে সেটা তো আর নিতে পারবে না, তাই না? কমা 2 এর পরে 2 মানে এটা? কমা 2 মানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর থাকতে হবে। আচ্ছা দশমিক থাকলে 2 বার, জি স্যার ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ডোমেন। সো ডোমেনের মধ্যে কনস্ট্যান্ট আছে। সো তার মানে আমরা চাইলে এই ডোমেন তো নিজেই একটা কনস্ট্যান্ট, চাইলে আরো এর উপর কনস্ট্যান্ট দিতে পারি। যেমন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে
ইয়ারলি স্যালারির উপর একটা কনস্ট্যান্ট, ইয়ারলি স্যালারি হচ্ছে আমার ডোমেন, এবং সেখানে আমি বলে দিচ্ছি যে যে স্যালারি ভ্যালুটা আসবে বা ইনসার্ট হবে সেটাতে চেক করতে হবে যাতে ভ্যালুটা মিনিমাম 29,000-এর চাইতে বেশি হয়। ঠিক আছে, এটাও আমি বলে দিতে পারি। তো আমি চাইলে আরো অনেক ধরনের কনস্ট্যান্ট এখানে অ্যাড করতে পারি। স্যার আমরা যে এরকম বলে দেবো স্যার, এটার মানে কি উপকার কি স্যার আমাদের? ওই যে আপনাদের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের মধ্যে কাজ করতেছে, মানে আপনি ওই যে একটু আগে বললেন না, কে জানো, যে ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে আমার ডেটা ভ্যালু কত থেকে কতর মধ্যে ইনসার্ট হইতে হবে, তা না হলে আমার ডেটা কনসিস্টেন্সি থাকবে না। এই ধরনের অনেক ধরনের কোশ্চেন আসবে আর কি তখন। জি স্যার। মানে মনে করেন যে যদি মানে ডেটা এখানে থাকতে হবে, এমন একটা ইনভ্যালিড ডেটা দিলাম যাতে করে পুরো সিস্টেমটাই মিস ইউজড হবে বা মিসগাইডেড হবে, তো সেটা তো আসলে আমরা চাই না। ঠিক আছে, মনে করেন যে কি বলে স্যার সেন্সিটিভ, লাইসেন্স কোড হ্যাঁ এরকম। সেন্সিটিভ কিছু কোড আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, ওই ধরনের কোড কিছু তো আমরা চাই না ডেটাবেসের মধ্যে থাকুক। তো তখন আসলে এই জিনিসগুলো আমাদের এই ডোমেনটা তখন স্পেসিফাই করে দেয় যে কোন কোন ডেটা বা কোন ভ্যালুগুলো আসলে ইনসার্শন হইতে পারবে ডেটার মধ্যে, ডেটাবেসের মধ্যে। আচ্ছা, সো এখন আমরা আসি ক্রিয়েট টেবিলের এক্সটেনশনে। আমরা অলরেডি ক্রিয়েট টেবিল পড়ে আসছি, তাই না? ক্রিয়েট টেবিল মানে একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে হচ্ছে একটা টেবিলকে ক্রিয়েট করে। কিন্তু যদি আমি স্ক্র্যাচ থেকে টেবিলটা, মানে স্ক্র্যাচ মানে একদম জিরো থেকে টেবিলটা তৈরি করা, কিন্তু আমি যদি একদম জিরো থেকে টেবিলটা ক্রিয়েট করতে না চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে প্রথম এসকিউএল কমান্ডটা ক্রিয়েট টেবিল, এটা ক্রিয়েট টেবিল টেম্পোরারি ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আমি একটা ইনস্ট্রাক্টর টেবিলের টেম্পোরারি টেবিল তৈরি করতে যাচ্ছি, মানে ইনস্ট্রাক্টর টেবিলের কপি তৈরি করতে যাচ্ছি একটা, সোজা কথায়। তো ক্রিয়েট টেবিল টেম্প ইনস্ট্রাক্টর লাইক ইনস্ট্রাক্টর, মানে ইনস্ট্রাক্টর টেবিলের মতো দেখতে আরেকটা টেবিল তৈরি করতে চাচ্ছি আমি, যেহেতু অন্য কোনো কন্ডিশন দেই নাই। সো তা এই কমান্ডটা যেটা করবে যে ইনস্ট্রাক্টর টেবিলের মতো হুবহু আরেকটা টেবিল ডেটাবেসের মধ্যে তৈরি করে ফেলবে উইথ ডেটা, মানে ডেটা সহ একদম। ঠিক আছে, মানে সেম স্কিমা, সেম কিছু, সবকিছু সেম থাকবে, প্রাইমারি কি ফরেন কি সবকিছু সেম থাকবে, ডেটা সব যা আছে সব সেম থাকবে এখানে এই টেম্প ইনস্ট্রাক্টরের ভিতরে। ঠিক আছে, চাইলে আমরা মানে পুরো টেবিলটাকে ব্যবহার না করে চাইলে অন্য টেবিলও আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি, মানে পার্শিয়াল ডেটা আমরা ব্যবহার করতে পারি। যেমন এই যে এখানে এই টেবিলটা কেউ এক্সপ্লেন করেন দেখি, এই এসকিউএলটা পড়ে টেবিলটা একটু এক্সপ্লেন করেন, এটা কি বলতে চাইছে? স্যার এটা কিরকম স্যার, মানে কপি করবে ডেটা মিউজিকের এখান থেকে, মানে একটা টেবিল ক্রিয়েট করে ওটা মিউজিক ডিপার্টমেন্টের ডেটা নেবে? হ্যাঁ, কাইন্ড অফ এরকমই। একটু ভালো করে দেখেন যে কোন টেবিলটা ক্রিয়েট হবে, মানে টেবিলের নামটা কি হবে। T1 রাইট, সো টেবিলের নামটা হচ্ছে T1। T1 টেবিলের মধ্যে থাকবে হচ্ছে ওই ইনস্ট্রাক্টর টেবিল থেকে ডেটাগুলো নিয়ে আসবো, কিন্তু কোন ডেটাগুলো নিয়ে আসবো? ডেটাগুলো নিয়ে আসবো মিউজিক ডিপার্টমেন্টের। ঠিক আছে, এটাই। স্যার এখানে উইথ ডাটা দ্বারা কি বোঝাচ্ছে? উইথ উইথ যেটা আমার তো সহজেই বোঝা যায় যে উইথ যেটা মানে হচ্ছে যে মিউজিক ডিপার্টমেন্টের যে টাপলগুলো আছে, সেই টাপলগুলো যতগুলো ডেটা আছে, মানে ইনস্ট্রাক্টর আইডি, নেম, তারপর স্যালারি, সবগুলো নিয়ে আসবো আর কি। স্যার সিলেক্ট স্টার দ্বারাই তো সবগুলো নিয়ে চলে যাবে এমনিতে। সিলেক্ট স্টার দিলে সবগুলো নিয়ে যাবে, কিন্তু আমি তো কমান্ড আরবার বলতেছি যে হোয়ার ডিপার্টমেন্টে মিউজিক, সিলেক্ট স্টার দিলে তো পুরো টেবিলটাই কপি করে ফেললো,
তাই না? আমি তো বলে দিচ্ছি স্পেসিফিক করে, শুধুমাত্র মিউজিক ডিপার্টমেন্টের ডেটাগুলো নিতে হবে। স্যার সেটা তো ঠিক আছে, কিন্তু উইথ ডাটা কি এখানে লেখা লাগবে স্যার? হ্যাঁ হ্যাঁ, উইথ ডাটা লিখতে হবে। উইথ ডাটা লিখলে যেটা হবে যে ডেটা সহ নিয়ে আসবে। আচ্ছা, স্কিমা, ক্যাটালগস এবং এনভায়রনমেন্টস এইগুলো আসলে আপনার রিডিং পড়লে আই গেস এনাফ হবে। এটা আসলে রিডিং ম্যাটেরিয়াল, এটা বলার মতো তেমন কিছু নাই। এখন আসি আমাদের মূল পার্টটা, অথরাইজেশনের বিষয়ে। ঠিক আছে, এখানে আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট কিছু জিনিসপত্র ধরাই দিয়ে যাব, তাহলে বুঝতে পারবেন। এখানে অনেক বেশি কথা বলা লাগবে না। মানে এখানে টপিক হয়তো দেখে মনে হচ্ছে অনেক বেশি বড়, কিন্তু আসলে অত সমস্যা হবে না। অথরাইজেশনটা আসলে কি? মানে অথরাইজেশনটা আসতেছে হচ্ছে অথরিটি থেকে, বা যে হচ্ছে রেসপন্সিবল তার থেকে। তো তার মানে বুঝতেই পারতেছেন যে যে অথরিটি বা যার কাছে অথরাইজেশন পাওয়ার আছে, সে চাইলে ডেটাবেজের মধ্যে অনেক কিছু কাজ করতে পারে। যেমন সে ডেটা রিড করতে পারে। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে অথরাইজেশন টু রিড, অথরাইজেশন টু ইনসার্ট, তারপর অথরাইজেশন টু আপডেট, আর অথরাইজেশন টু ডিলিট। সো নর্মালি এই ধরনের কিছু কাজ হয়ে থাকে অথরাইজেশনের মধ্যে। তো প্রত্যেকটা অথরাইজেশনের মধ্যে স্যার দেখেন, এটা কি ভিউয়ার স্যার অ্যাডমিনের মতো? অ্যাডমিন, ভিউ অ্যাডমিন যেটা থাকে। না এটা শুধু আসলে অ্যাডমিন না, এটা সব ইউজারের ক্ষেত্রে। মানে সব ইউজারের তো আলাদা আলাদা অথরিটি বা পাওয়ার থাকে। স্যার বুঝছি স্যার। সো ওই অথরাইজেশনটাকে তখন আমরা বলি প্রিভিলেজ। ঠিক আছে, ইচ দিস টাইপস অফ অথরাইজেশন ইজ কল্ড প্রিভিলেজ। মানে একটা ইউজারের মধ্যে কি কি অথরিটি থাকতে পারে। ইউজার যদি অ্যাডমিন হয় তাহলে তো সব ধরনের অথরিটি থাকবে। ইউজার যদি নর্মাল মানে স্টুডেন্ট ইউজার হয়, তাহলে শুধুমাত্র স্টুডেন্ট ইনফরমেশন দেখতে পারে, এরকম কিছু থাকবে না। আপনারা তো আর নিজেদের ইনফরমেশন এডিট করতে পারেন না, তাই না? পারেন? জি না স্যার। সেটাই। সো তার মানে কি আপনাদের শুধু অথরাইজেশনটা হচ্ছে শুধুমাত্র রিডের উপরে আছে। আপনি চিন্তা করে দেখেন, শুধু আপনাদের অথরাইজেশনটা রিডের উপরে আছে, আর কোনো কিছুর উপরে নাই। যখন আপনার অ্যাডমিশন হন, তাও কিন্তু আপনার ইনপুট দেন না কখনো ডেটা। ইনপুট আপনারা জাস্ট একটা ফর্ম ফিল আপ করেন, সেই ফর্মটা আসলে কোনো যারা অফিস স্টাফ বা যারা আরো যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা ইনপুট দেয় কিন্তু। ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি তার কোনো সমস্যা হয় বা কোনো কিছু আপডেট করা লাগে, তখন তারাই আপডেট করে, আপনার নিজেরা আপডেট করেন না। বা কোনো ইনফরমেশন যদি ডিলিট করতে হয়, তারা করে আর কি, এইভাবে। সেগুলো হচ্ছে এক এক ধরনের প্রিভিলেজ। সো এইখানে আসলে আসলে আসে হচ্ছে ইউজারের ব্যাপারটা। প্রথমটা হচ্ছে যে সুপার ইউজার, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, অপারেটর, আর হচ্ছে নর্মাল ইউজার। এই ধরনের মানে বিভিন্ন ধরনের ইউজার আসে আর কি। তো তার মানে বুঝতেই পারতেছেন যে সুপার ইউজার মানে হচ্ছে একদম ফুল ডেটাবেস যার কন্ট্রোলে থাকে। রুট একবার পুরো। রাইট। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর মানে সুপার ইউজার থেকে একটু কম, কিন্তু তার কাছেও অনেক ধরনের অ্যাক্সেসিবিলিটি থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের যে ডেটাবেসের মধ্যে যে ইউজার আছে, তাদের মধ্যে তো পাওয়ার ডিস্ট্রিবিউট করতে হবে, তাই না? মানে কে কি কাজ করতে পারবে বা কার কতটুকু ক্ষমতা, সেই পাওয়ারটাকে তো ডিস্ট্রিবিউট করতে হবে। তো সেটারও আবার কিছু প্রসেস আছে। সো এইটাই হচ্ছে গ্র্যান্টিং অ্যান্ড রিভোকিং অফ প্রিভিলেজেস। অর্থাৎ কি কি কাজ করতে পারবে সেটা গ্র্যান্ট করা, মানে অনুমতি দেওয়া। তো যেমন আমি সিলেকশন, মানে অপারেশন আসলে কি আছে, সিলেকশন, ইনসার্শন, আপডেট এবং ডিলিট, এই চারটা পাঁচটাই তো অপশন। তো এই চারটা পাঁচটা অপশনের মধ্যে প্রিভিলেজ দেওয়া আর কি। যেমন এখানে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে স্ট্রাকচারটা হয়।
স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে গ্র্যান্ট প্রিভিলেজ লিস্ট, মানে কি কি প্রিভিলেজ দিতে চাচ্ছি, অন রিলেশন নেম অর ভিউ নেম, মানে কোন রিলেশন অথবা কোন ভিউ এর উপরে মানে পারমিশন দিতে যাচ্ছি, টু ইউজার অথবা রোল লিস্ট, মানে কোন ইউজারকে আমি দিতে চাচ্ছি। এই তিনটা বেসিক ফরম্যাট থাকতে হবে, গ্র্যান্ট, অন এবং টু। সো গ্র্যান্ট মানে হচ্ছে যে কোন কোন অনুমতি দিব সেটা, যেমন এখানে এই উদাহরণটা দেখতে পাচ্ছেন যে এখানে গ্র্যান্ট সিলেক্ট অন ডিপার্টমেন্ট টু অমিত অ্যান্ড হচ্ছে সাতোশি, অর্থাৎ সিলেকশনের উপরে আমি গ্র্যান্ট দিচ্ছি। কাকে কাকে দিচ্ছি, মানে কোন টেবিলের উপর দিচ্ছি, ডিপার্টমেন্ট টেবিলের জন্য। কাকে দিচ্ছি, অমিত এবং সাতোশি, এই দুইজনকে আমি মানে পারমিশন দিচ্ছি যে তোমরা সিলেক্ট করতে পারবে, অর্থাৎ দেখতে পারবে শুধুমাত্র টেবিলগুলো, সরি টেবিলগুলো না, শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলগুলো দেখতে পারবে। ঠিক আছে। তো একইভাবে আপডেট হতে পারে বা ডিলিট হইতে পারে, যেমন যে আবার নতুন করে চাইলে আমি ওই ইউজারদেরকেই নতুন নতুন পারমিশন দিতে পারি, যেমন এখানে গ্র্যান্ট আপডেট দিয়ে দিচ্ছি। কোন বিষয়ে আপডেট করবে সেটাও কিন্তু আবার বলে দিতেছি যে বাজেটকে তোমরা আপডেট করতে পারবা, এই প্রায়োরিটি তোমাদেরকে দেওয়া হলো যে তোমরা দুইজন বাজেটকে আপডেট করতে পারবা। এই তো এইভাবে। স্যার তাহলে স্যার দুইবারে যে ডিপার্টমেন্টের পারমিশন দেওয়া লাগলো, আপডেট তো দিচ্ছি আমরা প্রথমে। না না না, দুইবার পারমিশন না তো আসলে, মানে স্যার প্রথমে তো আমরা স্যার একবার গ্রান্ট করে দিলাম ডিপার্টমেন্ট, তাহলে আপডেট করার সময় আবার ডিপার্টমেন্ট দেওয়া না লাগবে। না না, আপনি ভুল বুঝতেছেন, এটা ওই আপডেট না, এটা হচ্ছে সিলেকশন হচ্ছে প্রিভিলেজ। আমরা এখন চিন্তা করবো সিলেকশন হচ্ছে এখন প্রিভিলেজ, মানে তাকে আমি সিলেক্ট করার পাওয়ার দিচ্ছি। ঠিক আছে। আর গ্র্যান্ট আপডেট মানে হচ্ছে তাকে আমি আপডেট করার পাওয়ার দিচ্ছি এখন। ও এটা শুধু আপডেট। হ্যাঁ, গ্র্যান্ট আপডেট মানে হচ্ছে আসলে মানে আপডেট করার পাওয়ার দিচ্ছি কাকে, অমিত এবং সাতোশিকে। তো একইভাবে আসলে আমার পারমিশনকে রিমুভ করা যায়, মানে তাকে যে আমি পাওয়ার দিছিলাম সেই পাওয়ারটা আমি রিমুভ করে নিলাম। মানে আপনি মানে এভাবে চিন্তা করেন যে কর্মচারীকে যে পাওয়ার দিচ্ছি সেই কর্মচারীর পাওয়ারটা আমি নিয়ে নিচ্ছি, তুমি আর এই কাজ করতে পারবে না। সো এটা অপশনটা হচ্ছে কি রিভোক প্রিভিলেজ লিস্ট, তারপর হচ্ছে অন কোন রিলেশনের উপরে পাওয়ার কেড়ে নিতে যাচ্ছি, এবং লাস্টে হচ্ছে কার কার কোন কোন ইউজার থেকে পাওয়ার নিতে যাচ্ছি। ঠিক আছে। সো রিভোক মানে সিলেকশন পাওয়ারটা আমি নিয়ে নিতে চাচ্ছি কার কাছ থেকে, অমিত এবং সাতোশি এই দুইজনের কাছ থেকে আমি পাওয়ারটা নিয়ে নিব, যা তাদের যে পাওয়ারটা ছিল ডিপার্টমেন্ট টেবিলে তারা আসলে সিলেক্ট করতে পারতো, সেই টেবিলে ডিপার্টমেন্ট টেবিলের সিলেকশন পাওয়ারটা তাদের থেকে আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রিভোক, খুবই ইজি। একইভাবে আমি চাইলে তাদের আপডেট করার অ্যাবিলিটিটাকেও কেড়ে নিতে পারি। ঠিক আছে। এভাবে আসলে বিভিন্ন ইউজারদেরকে পাওয়ার দেওয়া হয়। যেমন আপনাদের স্টুডেন্টের ক্ষেত্রে আপনি নিজেই চিন্তা করেন, আপনারা মানে আপনাদের যে স্টুডেন্ট জিইউবির যে টেবিলটা আছে, মনে করেন টেবিল একটা আছে, তো এইখানে আপনাদের কি কি পারমিশন গ্র্যান্ট করা আছে বলেন দেখি। স্যার আমাদের হচ্ছে সার্চ সিমুলেশন করতে পারবো, তারপর হচ্ছে ভিউ, আর কিছু না, আর মানে প্রিভিউ রেজিস্ট্রেশন গুলো তিনটা। হ্যাঁ, তো তার মানে দেখা যাচ্ছে যে আপনার আসলে এক এক সময় এক এক ধরনের গ্র্যান্ট আপনারা পাচ্ছেন, কিন্তু সবসময় তো আর প্রি রেজিস্ট্রেশন করা যায় না, তাই না? সবসময় তো আবার টিচার ইভ্যালুয়েশনও করা যায় না, যায়? না স্যার, না স্যার। নির্দিষ্ট ডেট দেওয়া থাকে এর ভিতর কথা। তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে গ্র্যান্ট করতে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার এক সময় কিন্তু আপনাকে গ্র্যান্ট করা থাকে, আবার আরেক সময় কি রিভোক করা হয় আপনাদের পারমিশনটা। ঠিক আছে, এইভাবেই কিন্তু আসলে চলতে থাকে। স্যার এই গ্রান্টের কি কোনো লিমিটেশন দেওয়া যায় না যে এতদিন পর্যন্ত থাকবে?
হ্যাঁ, সেটা দেওয়া যেতে পারে। সেটা আসলে বড় ডেটাবেসের উপর ডিপেন্ড করতেছে। আমরা এখানে বেসিক জিনিস পড়তেছি তো। আসলে এখানে আরো যে ফাংশনালিটি সেটা কিন্তু আমরা আসলে দেখতেছি না এখানে। এখানে টাইম লিমিটও থাকতে পারে বা কোন কোন ইউজার থেকে গ্র্যান্ট করবো সেটার কন্ডিশনও থাকতে পারে। এটা অনেক ধরনের কন্ডিশন থাকতে পারে। এখানে জাস্ট আমরা বেসিক জিনিস দেখতেছি। তো এখন আসি হচ্ছে রোলের বিষয়। রোল আসলে কি করে? সো রোল মানে হচ্ছে, বাংলায় তো আমরা অলরেডি জানি রোল মানে হচ্ছে ওই ক্লাস রোল না। রোল মানে হচ্ছে এখানে ভূমিকা, মানে কার ভূমিকা কি বা কে কিভাবে কাজ করবে। ঠিক আছে? মানে একজন মানে সবাই তো কর্মচারী, ডিপার্টমেন্ট কোনো একটা ভার্সিটি বলেন বা কোনো চাকরি প্রতিষ্ঠান বলেন, সবাই আসলে কিন্তু কর্মচারী। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের নাম বা পদবি দেওয়া আছে, যে এ হচ্ছে অফিসার, এ হচ্ছে সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, এটা হচ্ছে ডিস্ট্রিক্টের ম্যানেজার। এইভাবে কিন্তু পদ থাকে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট, এভাবে কিন্তু অনেকগুলো পদ থাকে। So, ওই পদগুলো হচ্ছে আসলে আমাদের রোল। তো একইভাবে ডেটাবেজের ক্ষেত্রেও কিন্তু আমার এরকম রোল আছে। ঠিক আছে? স্যার এইখানে একটা ভাইয়ের কথা আছে। হ্যাঁ, বলেন। স্যার এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসর এটার মধ্যে তফাৎটা কি স্যার? আচ্ছা, তফাৎ আসলে খুব বেশি কিছু না, আবার অনেক কিছুই। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে যে কন্ডিশনগুলো, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কারা কারা হইতে পারবে, সেই কন্ডিশনগুলো ফিলফিল করলে আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাওয়া যায়। যেমন আমি যদি বলি যে, ধরেন যে এখানে অনেক কন্ডিশন আছে আসলে। খুব সংক্ষেপে যদি বলি যে পিএইচডি যদি না থাকে কারো, তাকে অ্যাসোসিয়েট প্রফেসর করা হয় না। ঠিক আছে? আর যদি পিএইচডি থাকে তাহলে একটা নির্দিষ্ট সময়সীমা পার হইলে এবং কিছু আরো কন্ডিশন ফুলফিল করলে তা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হইতে পারে। কিন্তু ভালো করে ক্লিয়ার করতে স্যার, ফিয়ামে স্যার গভীরতা আছে স্যার। বুঝি নাই। স্যার বলছি একটু ভালো করে বলে দিন স্যার, ফিয়ামের আছে বলতে তো স্যার। হ্যাঁ স্যার, ফিয়াম স্যার অ্যাসোসিয়েট প্রফেসর হবে স্যার। হইতে পারে, এটা হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তার অনেক ইচ্ছে স্যার। হ্যাঁ, এটা আসলে শুরুতে আসলে তো আর ওভাবে যাওয়া যায় না। শুরুতে তো শুরু থেকে শুরু করতে হয়, লেকচার থেকে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে আপডেট হতে হয়। ঠিক আছে? সো মানে অনেক ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে প্রমোশন হয়ে হয়ে আসলে আপডেট হয়। এবং নর্মালি যেটা হয় যে এখন বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডি না থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হইতে দেওয়া হয় না। মানে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে পিএইচডি লাগে আর কি, এরকম একটা ক্রাইটেরিয়া আছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। সো আমরা চাইলে ডেটাবেজের মধ্যে অনেক ধরনের রোল ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে ক্রিয়েট রোল ইনস্ট্রাক্টর। তো এই ইনস্ট্রাক্টর কিন্তু আসলে ইনস্ট্রাক্টর টেবিল না। ঠিক আছে? মানে এই ইনস্ট্রাক্টরটা হচ্ছে আসলে ইনস্ট্রাক্টর রোল। মানে একজন মানুষ, কোনো একজন নাম, কোনো একটা ব্যক্তির নাম, সে ব্যক্তি কি ধরনের কাজ করতে পারবে সেটা হচ্ছে তার রোল। তো এটা হচ্ছে ইনস্ট্রাক্টরটা হচ্ছে তার রোল। এখন মানে যেমন আমি হচ্ছে, আমি হচ্ছে একজন মানুষ, তো আমি আপনাদের জিওবিতে কেউ ছিলাম না, কিন্তু আমি যখন আপনাদের এখানে আসছি, তো তখন আমাকে রোল হয়ে গেছে, আমি হচ্ছে একজন লেকচারার হিসেবে রোল প্লে করতেছি। তো ওইভাবে আর কি জিনিসটা। সো ইনস্ট্রাক্টর হচ্ছে এখানে একটা রোল হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? এটা কিন্তু টেবিলের নাম না। তো ইনস্ট্রাক্টর কি কি করতে পারি? ইনস্ট্রাক্টরকেও আমরা চাইলে তাদের পারমিশন গ্র্যান্ট করতে পারি। ওই যে একটু আগে যে প্রিভিলেজ দেখলাম বা কি বলে, অথরাইজেশন যেটা দেখলাম। ঠিক আছে? তো ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা অথরাইজেশন করতে, সরি, যে যার রোল, এই রোলও কিন্তু এক ধরনের ইউজার। ঠিক আছে? মানে যে কোনো নর্মাল ইউজারই হচ্ছে একটা রোল প্লে করে। কিন্তু কোনো ইউজারকে যদি আমি স্পেসিফিক একটা নাম দিতে চাই, তখন একটা নতুন আলাদা রোল তৈরি হয়। ঠিক আছে? মানে জিইবি ডেটাবেস তো সবাই ব্যবহার করতেছে। তো স্টুডেন্ট হচ্ছে আপনাদের রোল, আপনারা হচ্ছে স্টুডেন্ট রোল প্লে করতেছেন। তো টিচার যারা আছে তারা হচ্ছে টিচার রোল প্লে করতেছে, যারা কোঅর্ডিনেশন অফিসার আছে তারা কোঅর্ডিনেশন রোল প্লে করতেছে। তো তাদের সেইভাবে পারমিশন এভাবে গ্র্যান্ট করা যায়। তো এটা করলে সুবিধাটা কি? এটা করলে সুবিধা হচ্ছে যে স্ট্র্যাটিফিকেশন করা, মানে স্তরীভূতভাবে
চিন্তা করাটা সুবিধা, মানে কে কি কাজ করতেছে, কে কার পদবি কি, এটা করলে যেটা হয় যে তার পদমর্যাদা বা সে কতটুকু হায়ার এটা বুঝতে সুবিধা হয়। এইটাই এটা আসলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি সহজভাবে বলতে গেলে এটা এটা হচ্ছে কাজ। সো একইভাবে আমরা চাইলে বিভিন্ন রোলের ক্ষেত্রে পারমিশন গ্র্যান্ট করতে পারি। এটার আমি তেমন কিছু রিপিট করতেছি না, এটা একই কাজ। ঠিক আছে। সো অথরাইজেশন অন ভিউ, একটু আগে আমরা যেটা দেখলাম যে টেবিলের উপর আসলে অথরাইজেশন দেওয়া। তো আসলে ভিউ এর উপরও আসলে অথরাইজেশন দেওয়া যায়। আমরা অলরেডি বলছিলাম যে ভিউ হচ্ছে জাস্ট একটা লজিক্যাল রিলেশনশিপ প্রকাশ করে। ঠিক আছে। সো ভিউ হচ্ছে লজিক্যাল রিলেশনশিপ প্রকাশ করে। আচ্ছা, আমাদের এখানে আজান হবে, তো আমি একটু আজানের পরে কথা বলি, হ্যাঁ। তো এখানে আর বেশি কিছু বলবো না, যেটা হচ্ছে যে ভিউ এর উপরেও আসলে আমাদের কি বলে পারমিশন দেওয়া যায়, অথরাইজেশন দেওয়া যায়। আমি চাইলে যে কাউকে সেটা দিতে পারি, এবং সেটা আসলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা সুপার ইউজার যারা আছে তারা দিতে পারে। ঠিক আছে, মানে একটু চিন্তা করে দেখেন যে সুপার ইউজার সে তো ডেটাবেসের ওনার, তো সে চাইলে কিছু অ্যাডমিনকে নিযুক্ত করতে পারে। আবার ঠিক একইভাবে কিছু অ্যাডমিন চাইলে, আচ্ছা এটা ছবি মনে হয় একটা আছে, এই যে ট্রান্সফার অফ প্রিভিলেজেস। ঠিক আছে, কি কি প্রিভিলেজ আমি ট্রান্সফার করতে পারি একটু খেয়াল করে দেখেন। গ্র্যান্ট সিলেকশন অন ডিপার্টমেন্ট টু অমিত, এটা আমরা অলরেডি আগে দেখে আসছি। মানে অমিতকে আমরা সিলেকশন পারমিশনটা দিতে চাই বা দিচ্ছি ডিপার্টমেন্ট টেবিলের উপরে। এখানে একটু সাথে খেয়াল করে দেখেন, সাথে বলতেছি উইথ গ্র্যান্ট অপশন, মানে অমিত ওকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে সে চাইলে অন্য কাউকে সেটা গ্র্যান্ট করতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, সো তার মানে হচ্ছে যে আমি কাউকে একটা দায়িত্ব দিলাম, সে চাইলে তার দায়িত্বর যে সক্ষমতা সে চাইলে অন্য কাউকে সেটা দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যান্ট উইথ অপশন, মানে প্রিভিলেজকে ট্রান্সফার করে দেওয়া, কাউকে অপশন দেওয়া যে হ্যাঁ তুমি এখন আরো তোমার আন্ডারে লোক অ্যালোকেট করতে পারো, এটাই। ঠিক আছে, সো এই যে এখানে খেয়াল করে দেখেন, এই গ্রাফটা দেখলে বোঝা যাচ্ছে যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সে হচ্ছে ইউজার ওয়ানকে অথরাইজেশন দিচ্ছে, আবার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইউজার টু এবং ইউজার থ্রি এই তিনটা ইউজারকে অথরাইজেশন দিচ্ছে। ইউজার ফাইভ যেটা, এ সরাসরি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থেকে অথরাইজেশন পাচ্ছে না, কিন্তু কার থেকে পাচ্ছে? ইউজার ওয়ান থেকে পাচ্ছে এবং ইউজার ইউজার টু। টু থেকে পাচ্ছে। So, একইভাবে ইউজার ফোর ইউজার ওয়ান থেকে অথরাইজেশনটা পাচ্ছে। দুইজনের কাছ থেকে পারমিশন পায় বা পাওয়ার মানে কি স্যার? বুঝি নাই। মানে স্যার দুইজনের কাছ থেকেই তো পারমিশন পেলো। আচ্ছা, দুজনের কাছ থেকে পারমিশন পাইতেই পারে, অসম্ভব কিছু না। মনে করেন একজন কাজ দিল যে তুমি সিলেকশন করতে পারবা, আরেকজন বস কাজ দিল যে না তুমি আপডেটও করতে পারবা, এইভাবে আর কি। ঠিক আছে। স্যার যদি স্যার মানে দুজন সেম পারমিশন দেয় তাহলে কি তাহলে কাজ হবে করে? হ্যাঁ অবশ্যই হবে, কারণ সেম পারমিশন তো হয়েছেই তার কাছে। মানে ওই ইউজার, মানে এটা হচ্ছে কি যে এই ইউ টু কাছে রিপোর্ট করতে হবে কাকে, মানে ইউ ফাইভ আসলে ইউ টু কেও রিপোর্ট করবে, ইউ ওয়ান কেও রিপোর্ট করবে। ঠিক আছে, তো পারমিশন সে দিতেই পারে। বা এখন কেউ যদি না জানে, মানে আপনারা হচ্ছে বস, আপনার চিন্তা করেন আপনি কোনো একটা চাকরিতে আছেন, তো আপনার জি উপরে স্যার। আরো আছে 5-6 জন ম্যানেজার আছে, তো এখন কি সবাইকে আপনার কাছে রিপোর্ট করতে হবে না? তো তারা তো বলে দিবে যে আপনার থেকে তারা কি কি চায়।
তাই না? তো হইতে পারে যে দুইটা ম্যানেজার আপনাকে একই কাজ করতে বলতেছে, বা একই জিনিস তাদের দুইজনকে আপনাকে পাস করতে হবে, হইতেই পারে। ঠিক আছে, তো এখন হচ্ছে রিভোকিং প্রিভিলেজেস, এটাও আসলে একই ধরনের, একইভাবে কাজ করবে। আমি যদি এই যে সাইকেল চেইন যদি আমি থাকে, মানে চেইন অফ প্রিভিলেজ যদি থাকে, তো চেইন অফ প্রিভিলেজ বন্ধ করার জন্য উপায়টা হচ্ছে রিভোক সিলেকশন পারমিশন। কার থেকে? অমিত এবং সাতোশি থেকে সিলেকশন পারমিশনটা নিয়ে নিচ্ছি, এবং আমি বলে দিচ্ছি অমিত এবং সাতোশি যাতে আর কাউকে পারমিশন দিতে না পারে। ঠিক আছে, সেজন্য আমি তাদেরকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, মানে ওদের পারমিশন দেওয়ার ক্ষমতাটাও বন্ধ করে দিচ্ছি। সো এইভাবে আসলে হচ্ছে। সো এই ছিল আসলে ওভারঅল এই চ্যাপ্টারের মধ্যে। বাকিগুলো আপনার রিডিং পড়লেই বুঝে যাবেন। ঠিক আছে, তো আজকেরটা অনেকটা মানে কনসেপচুয়াল চিন্তা ভাবনা, ডেটাবেজের মধ্যে ইউজার অ্যাডমিন, তাদের প্রিভিলেজ কি, তারা কিভাবে কাজ করতে পারে, এই ধরনের কনসেপ্ট নিয়ে আসলে আজকে এই লেকচারটা ছিল। আই গেস আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আর আমাদের ফাইনাল স্যার চ্যাপ্টার কয়টা স্যার? ফাইনালে চ্যাপ্টার যতটুকু পড়াতে পারি আর কি। চ্যাপ্টার 7 পর্যন্ত আপাতত টার্গেট, আরো বেশি হইতে পারে। ঠিক আছে, স্যার 30 তারিখে কি ক্লাস করেছিলেন স্যার? হ্যাঁ 30 তারিখ ক্লাস হয়েছিল। সামনে মানে নাম্বারটা দেখাই দিয়েছেন, আমি ক্লাস অ্যাবসেন্ট ছিলাম, তাহলে প্রেজেন্ট করতে পারিনি। আচ্ছা আচ্ছা